আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শামীম আরামুন্নি। প্রথমেই ইউসিবির সংবাদ শিরোনাম। সংসদের সপ্তম অধিবেশন বসছে কাল। বিএনপির যোগ দেয়া নিয়ে দুই মেরুতে সরকার ও বিরোধী দল অসহায়তা প্রকাশ করলেন স্পিকার। মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে পুলিশ বিভাগে আলাদা তদন্ত বিভাগ গঠনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী। মইনুল রোডের বাসা থেকে মালামাল সরিয়ে নেওয়া চলছে। ভাইয়ের কাছে থাকলেও খালেদা জিয়ার জন্য খোঁজা হচ্ছে নতুন বাড়ি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অন্যায় মনে করেন না অর্থমন্ত্রী। বললেন, নরওয়ে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে টাকা স্থানান্তর হয়েছে। এবং বন্দি বিনিময় চুক্তি না থাকায় পার্শ্ববর্তী দেশগুলো থেকে সমঝোতার ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসীদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন পুলিশের আইজি। শুনছিলেন শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন মুছে যাক গ্লানি। আগামীকাল শুরু হতে যাওয়া সংসদের সপ্তম অধিবেশনে বিএনপির যোগ দেয়া নিয়ে সরকার ও বিরোধী দল এখনো দুই মেরুতেই অবস্থান করছে। দুপক্ষের এই অবস্থানের মধ্যে স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ নিজের অসহায়তা প্রকাশ করেছেন। তবে তিনি আবারও বিএনপিকে সংসদে ফেরার আহ্বান জানান। এরই অংশ হিসেবে দুপুরে স্পিকারের কার্যালয়ে তাঁর সাথে বৈঠক করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। রিপোর্ট করছেন এস এম বাবু। বর্তমান নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন শুরু হবে রোববার। এর আগের ৬টি অধিবেশনের অর্ধেকেরই বেশি সময় সংসদের বাইরে ছিল বিএনপি সহ ৪ দল। এবারও তাদের অংশগ্রহণ যে অনিশ্চিত তা প্রায় ঠিক হয়ে আছে অনেক আগেই। উপরন্তু এবার যোগ হয়েছে বিএনপি সদস্যদের সংসদ থেকে সম্মিলিত পদত্যাগের খবর। সংসদ কি তাহলে একদলীয় হতে যাচ্ছে নাকি অন্য কিছু? প্রশ্ন ছিল সংসদ অভিভাবক স্পিকারের কাছে। একদলীয় তো না, এখন তো মেইন অপোজিশন ছাড়াও তো আর অনেকগুলি দল আছে, সুতরাং আপনি যদি একদলীয় বলেন এটা তো একটা সঠিক কথা হলো না। স্পিকারের আমন্ত্রণে শনিবার দুপুরে প্রায় ১ ঘণ্টা তার সাথে বৈঠক করেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। কিন্তু তারপরেও সংসদ এবং সরকারের সাথে বিএনপির দূরত্ব কমছে বলে মনে হয় না। এই ব্যাপারে তো মিরাক্কেল কিছু ঘটার সম্ভাবনা খুবই কম। যেখানে আমি নিপীড়িত, আমার নেত্রীর সঙ্গে নিপীড়িত, নির্যাতিত, সেখানে সে বিষয়গুলো সরকার এবং স্পিকার পদক্ষেপ নিলেই তো আমরা পার্লামেন্টে যাব। এই মুহূর্তে পর্যন্ত আমরা সিদ্ধান্ত অটল যে আমাদের দাবি দাওয়াগুলো উত্থাপিত না হলে এবং দাবি দাওয়াগুলো মেনে না নিলে দেশের যে সার্বভৌমত্ব, স্বাধীনতা খর্ব হচ্ছে, এই বিষয়গুলো আমরা ওনার কাছে উপস্থাপন করেছি। উনি যদি সরকারের সাথে এবং নিজস্ব গতিতে উনি আলোচনা করে আমাদেরকে পার্লামেন্টে পরিবেশ সৃষ্টি করলে আমরা পার্লামেন্টে যাব। এখন পর্যন্ত আমরা পার্লামেন্ট না যাওয়ার সিদ্ধান্ত আছে। এখন যদি কেউ তার বাড়ি রক্ষার জন্য, ব্যক্তিগত সম্পত্তি রক্ষার জন্য যদি হরতাল দেন, সংসদে না আসেন, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নাই। হরতাল দিয়ে ঈদের মানুষকে কষ্ট দেওয়া অথবা হরতাল দিয়ে পত্রিকায় ছবি তোলার জন্য বা মিডিয়াতে এই যে অ্যাকশন রিঅ্যাকশনের ছবি দিয়ে দেশের ভোটারদের মন জয় করা যায় না। সরকার কি বললো, বিরোধী দলকে তাদের পলিটিক্যাল যে ব্যবসা, এখানে তো আমাকে ইনভলভ করার প্রশ্ন আসে না। করলে তো আমি এখানে অসহায়, অপারগ, আমার কিছুই করার নাই বলার। এ অবস্থায় রোববার থেকে শুরু হতে যাওয়া সংক্ষিপ্ত অধিবেশনটিও বিরোধী দল শূন্য থাকার সম্ভাবনাই বেশি। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সংসদের সপ্তম অধিবেশনে বিএনপি যোগ দিচ্ছে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সংসদ থেকে পদত্যাগের বিষয়ে বিএনপি এখনও দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান তিনি। তবে সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে দলের ভেতরে চাপ রয়েছে বলে এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। কিছুদিন ধরে গণমাধ্যমে চলছে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের গুঞ্জন। দলের কয়েকজন সিনিয়র নেতা এমন সম্ভাবনার কথা জানালেও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আপাতত সে সম্ভাবনা নেই বলে জানালেন। তবে সংসদে না যাওয়ার ব্যাপারে আগের সিদ্ধান্তই বহাল। আমরা সংসদে যাব না, কারণ যেখানে সরকার নিজের থেকেই এই সংসদকে অকার্যকর করে দিয়েছেন, যে এদের আইন প্রণয়ন করার ক্ষমতা যদি তারা আদালতের কাছে দিয়ে থাকেন এই পুনর্মুদ্রণ করে, সেই সংসদে যাওয়ার তো প্রশ্ন ওঠে না। কিছু কিছু দাবি আছে
উদ্যোগও আছে। অনেকে মনে করেন যে আমাদের এই সংসদে থাকার আর কোনো অর্থ হয় না, আমরা পদত্যাগ করতে চাই, কিন্তু এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো আলোচনা পর্যন্ত আমাদের স্থায়ী কমিটিতে হয়নি। মতিঝিলের নিজ অফিসে সংবাদ সম্মেলনে আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণে সরকারি উদ্যোগকে তিনি আবারও অসাংবিধানিক ও দুরভিসন্ধিমূলক দাবি করে এ থেকে ক্ষমতাসীনদের বিরত থাকার আহ্বান জানান। যদি পার্লামেন্টে বিল এনে সংবিধান সংশোধন করা না হয় আর শুধু রায়ের উপরে ভিত্তি করে পুনর্মুদ্রণ করা হয়, সেটা সম্পূর্ণ অসাংবিধানিক হবে এবং সেই পুনর্মুদ্রিত সংবিধানকে পার্লামেন্ট দ্বারা সংশোধিত সংবিধান হিসাবে গণ্য করা যাবে না এবং সেই পুনর্মুদ্রিত সংবিধান অকার্যকর হবে। এরশাদ সরকারের মন্ত্রী থাকা অবস্থায় তিনি খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করার ঘোষণা দিয়েছিলেন। অ্যাটর্নি জেনারেলের এমন বক্তব্য অসত্য অপপ্রচার বলেও দাবি করেন ব্যারিস্টার মওদুদ। যতজন উদ্যোগ নিয়েছে তাদের মধ্যে আমি অন্যতম ছিলাম যে এই বাড়িটা যাতে বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ করে দেওয়া। সংবাদ সম্মেলনে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে পুলিশ বিভাগে আলাদা তদন্ত বিভাগ গঠনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের 58তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। সেই সাথে প্রকৃত অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত ও নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বিচারকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। সমাজে নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার শেষ আশ্রয়স্থল হল আদালত। আর আদালতে প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করার গুরু দায়িত্বটি পালন করেন বিচারকরাই। তাই আইনের প্রতি আস্থা ও শ্রদ্ধা আছে বলেই নিজ পরিবারের সদস্যদের হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে না করে প্রচলিত আদালতেই করেছেন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচার বিভাগের উন্নয়নে তার সরকারে নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের 64টি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে তার সরকার। এর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 732 কোটি টাকা। এছাড়াও যে কোনো মামলা সুষ্ঠু ও দ্রুত নিষ্পত্তির স্বার্থে পুলিশের পৃথক তদন্ত বিভাগ গঠনের বিষয়টিও সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানান তিনি। একটি বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে প্রকৃত অপরাধী যারা, সেই অপরাধীরা যেন উপযুক্ত শাস্তি পায় আর নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায় এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকা দরকার। অনেক সময় যথাযথ তদন্তের অভাবে অনেক মামলা দুর্বল হয়ে পড়ে, বিচার প্রার্থীরা সুষ্ঠুভাবে বিচার পায় না। সেজন্য আমরা পুলিশেও এখানে একটি আলাদা তদন্ত বিভাগ গঠন করবার পরিকল্পনা আমাদের আছে। বিচার প্রার্থীরা যাতে সময়মতো সুবিচার পান সেজন্য বিচারকদের আরো আন্তরিক হবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষ ন্যায় বিচার পাওয়া না পাওয়া নির্ভর করে আপনাদের উপর, আপনাদের প্রজ্ঞার উপর। একটা সামান্য সিদ্ধান্ত যদি ভুল হয়, সেই ভুলের কারণে একজন বিচার প্রার্থীর জীবনে সর্বনাশ নেমে আসতে পারে। কাজে বিচার কাজ পরিচালনার সময় সব রকম ভয়, ভীতি, রাগ, অনুরাগ এবং আবেগ পরিহার করে আপনাদের সর্বোচ্চ নিরপেক্ষতা প্রদর্শন করতে হবে। অনুষ্ঠানে বিচারকরা তাদের আবাসন সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী জানান, প্রতিটি জেলায় আবাসন প্রকল্প গড়ে তোলা ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করছে বর্তমান সরকার। এদিকে বিরোধী দল বিভিন্নভাবে বিচার কার্য ব্যাহত ও বিচারকদের বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আইনমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী। তারা এই বিষয়ে বিচারকদের আরো সতর্কভাবে দায়িত্ব পালনের পরামর্শ দেন। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দ্বিতীয় দিনের মতো আজও সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির মালামাল সরিয়ে নেওয়া হয়। একাধিক কাভার্ড ভ্যান মইনুল রোডের বাড়ি থেকে মালামাল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ওয়ার্ড কাউন্সিলর এম এ কায়ুমের বাড়িধারার বাসায় নিয়ে যায়। জিনিসপত্র বুঝে নেওয়ার সময় বিএনপি যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান আবার অভিযোগ করেন, মালামাল আনতে গিয়ে তাদের নানা হয়রানির মুখে পড়তে হয়েছে। এই সময় বেগম জিয়ার অনেক প্রয়োজনীয় জিনিসপত্র খোয়া যাওয়ার আশঙ্কার কথাও জানান তিনি। আমান বলেন, সরকার সহযোগিতা করলে শুক্রবারই সব মালপত্র আনার কাজ শেষ হয়ে যেত।
বেগম জিয়া আপাতত ভাইয়ের বাসায় অবস্থান করলেও তার জন্য নতুন বাড়ি খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন আমানুল্লাহ আমান।